শ্রেয়া, আমার খুব আর্জেন্ট কাজে সুইজারল্যান্ড যেতে হচ্ছে। আমি না আসা পর্যন্ত তানহাকে বাসায় আটকে রাখার দায়িত্ব তোর। যে কোনো প্রবলেম হলে আমাকে জানাবে। কিন্তু তাও যেন পুরোপুরি চিন্তামুক্ত হতে পারছে না তনয়। তানহা যেন কোথাও না যায়, এটা দোয়া করতে করতে সুইজারল্যান্ড চলে গেল সে। তানহা ভার্সিটি থেকে বাসায় এসেছে অনেকক্ষণ, কিন্তু সে দেখছে আজ অনেক লেট হয়ে গেছে, তাও তনয় আসছে না। তানহা দরজার দিকে উকি দিচ্ছে, এমন সময় মা বলে, কি রে, দরজার দিকে তাকাচ্ছিস কেন? তনয়কে খুঁজছিস? না মা, এমন কোনো কথা না, এমনি তাকাচ্ছিলাম। ওই বয়স আমরাও পার করে এসেছি মা, সব বুঝি। তোর স্বামী আসবে না এক সপ্তাহ। মানে কোথায় গেছেন উনি? তনয় সুইজারল্যান্ডে গেছে আজকে। তনয় সুইজারল্যান্ড গেছে শুনে বেশ অবাক হলো তানহা। এক সপ্তাহের জন্য বাইরে গেছে, তাও ওকে জানানোর প্রয়োজন মনে করলো না একবারও। সত্যি কি তাহলে তনয়ের জীবনে ওর কোনো গুরুত্ব নেই? হতাশ মনে একরাশ কষ্ট নিয়ে এসব ভাবছে তানহা। রাতে এই সিদ্ধান্ত নিল তানহা যে তনয় যখন চায় ও চলে যাবে ওর জীবন থেকে, তাহলে তাই হবে। তনয় থাকলে ওকে ছেড়ে যাওয়ার কষ্টকর হতো, কিন্তু সে যখন না জানিয়ে চলে গিয়েছে, তানহাও তো চলে যাবে। যেমন ভাবনা তেমন কাজ। পরের দিন সকালে তানহা চলে এলো অনেক ভোরে, কেউ ঘুম থেকে জেগে ওঠার আগেই। বাসায় পৌঁছতেই তানহার মা গেট খুলে অবাক হয়ে গেলেন। কিরে, তুই এত সকালে এসেছিস যে? ভেতরে তো আসতে দাও মা। তানহাকে ব্যাগ নিয়ে ভেতরে আসতে দেখে ওর মা অবাক হয়ে বলল, কয়দিন থাকার জন্য এসেছিস তুই? যদি বলি আর যাবো না তাহলে? কি বলছিস এসব? আর জামাই জানে এগুলো? জানি, দুজনে মিলিত সিদ্ধান্তেই এসেছি আমি। এতক্ষণ তানহার ভাই আর বাবাও চলে এসেছে তানহার মায়ের চিল্লানো শুনে। ওহো, দেখো তোমার মেয়ে কি বলছে, ও নাকি একেবারে চলে এসেছে। এসব কি মা? তোমার মা যা বলছে তা কি ঠিক? হ্যাঁ বাবা, কিন্তু ও বাসায় কেউ জানে না এখনো। জানলে আমাকে আসতে দিত না, তাই না বলেই চলে এসেছি। এটা কি ঠিক করলি মা? হুট করে সিদ্ধান্ত নেওয়া উচিত না। অনেক কোথায় ওকে আসতে দিল? উনি থাকতে চান না আমার সাথে বাবা। আমি ভেবেছিলাম উনি আমায় ভালোবাসেন, কিন্তু হয়তো আমি ওনার মনের মতো হতে পারিনি। কি বলেছে ও তোকে? ও কি কোনো খারাপ ব্যবহার করেছে তোর সাথে? না বাবা, উনি খারাপ ব্যবহার করেননি আমার সাথে, কিন্তু উনি আমাকে ভালোবাসেন না। আমাদের ডিভোর্স কথা আগে থেকেই ঠিক করা ছিল, আমিও জেনে শুনেই গিয়েছিলাম তার সাথে। এসব শুনে তানহার বাবা প্রচণ্ড খেপে গেলেন। যাওয়ারই কথা, কোনো বাবা মাই চাইবে না তাদের সন্তানেরা জেনে শুনে তাদের থেকে এত বড় একটা কথা লুকিয়ে রাখুক। অতপর তানহার বাবা তনয়ের বাবার সাথে কথা বললেন। তনয়ের বাবা তো বলেছেন তনয় আসুক একবার, ওর খবর নেবেন উনি। দুজনে প্রচণ্ড রেগে আছে তনয়ের ওপর, বিশেষ করে তানহার বাবা। তিনি ভাবতেও পারছেন না তার মেয়েকে এভাবে ছেড়ে দেবে তনয়। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন তনয় যদি মনে করে তার মেয়েকে সে ছেড়ে দিলে কেউ বিয়ে করবে না, তাহলে তিনি ওর ধারণা ভুল প্রমাণিত করে দেবেন। তাই তানহাকে আবার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। কয়েকদিন খোঁজ খবর নিয়ে ছেলেপক্ষ আসতে চেয়েছে শুনে তানহাকে জিজ্ঞেস করলে ওর মতামত নেয়ার জন্য। যেহেতু তানহা তনয়ের ওপর রেগেছিল, তাই সেও রাজি হয়ে গেল। দুদিন পর ছেলেপক্ষ আসার কথা। আজ তনয় বাসায় পৌঁছেছে বিকেলে। সে রুমে ঢুকতেই অবাক, তানহা নেই কেন? তবে কি তানহা সত্যি চলে গিয়েছে? যে ভয় নিয়ে তনয় এই কয়েকটা দিন সুইজারল্যান্ডে কাটিয়েছে, সেই ভয় কি তবে সত্যি হলো? রুম থেকে বের হতেই দেখে ড্রয়িং রুমে ওর বাবা মা শ্রেয়া সবাই দাঁড়িয়ে আছে। তনয় ওখানে যেতেই ওর বাবা ওর গালে ঠাস করে একটা চড় মেরে দিলেন। তনয় অবাক হয়ে বলে, বাবা, তোমার উপর মেজাজ খুব খারাপ আমার আছে। বৌমাকে 6 মাসের জন্য নিয়ে এসেছিলি বাসায়, তাই না? খুব বড় হয়েছে যে এত বড় সিদ্ধান্ত কাউকে না জানিয়ে নিতে গেলি। তুমি সব জেনে গেছো? জানবো না? বৌমা চলে যাওয়ার পর কিছু জানার বাকি আছে। তোর কোনো ধারণা আছে আর বন্ধুর সামনে কীরকম লজ্জা লাগছিল ওই মুহূর্তে আমাকে? শুধু তোর জন্য সব। তারা চলে গিয়েছে? শ্রেয়া, আমি তোকে বলেছিলাম না ওকে যে কোনোভাবেই হোক আটকে রাখতে? কেন রাখিস নে? ভাবি কোনো ছোট বাচ্চা না ভাইয়া, যে আমি ওকে আটকে রাখবো। ভুলটা তোর, রাগ তোকে ভাঙাতে হবে। তুই যদি বৌমাকে না নিয়ে আসিস তাহলে আমি তোর সাথে কথা বলবো না তনয়। আমি এখনই যাব, ওকে কিছুতেই যেতে দেবো না আমি। গেলে তাড়াতাড়ি যা, ভাবিকে দেখতে আসছে আজ। এটা শুনে যেন তনয়ের শ্বাস আটকে গেল। কোনো মতে নিজেকে সামলে সে ছুটে গেল তানহার বাড়ির উদ্দেশ্যে। যত দ্রুত সম্ভব ড্রাইভ করে পৌঁছে গেল তানহার বাসায়। পাত্রপক্ষের সামনে বসেছিল তানহা। হঠাৎ করে তনয় দৌড়ে এসে সবার সামনে জড়িয়ে ধরে পাগলের মতো চুমু খায় তানহার চোখে মুখে। পাত্রসহ রুমে উপস্থিত সবাই হতবাক তনয়ের ব্যবহারে। তানহার বাবা চিল্লিয়ে উঠিয়ে তনয়কে ধরতে যাবেন, এমন সময় তনয় তানহাকে ছেড়ে সোফায় বসে পড়ে।
রিল্যাক্স শ্বশুরজি। এই বয়সে এত হাইপার হলে আমার শাশুড়ি মার সাথে বেশি দিন কেমনে থাকবেন? তানহার বাবা চিল্লিয়ে উঠে বলেন, এত ছেলে কেন এসেছো এখানে? এত কিছু করেও শান্তি হয়নি তোমার যে আমার মেয়ের বিয়েটাও এখন ভাঙতে এসেছো? তনয় হেসে ওঠে তানহার হাত চেপে ধরে বলে, আপনার মেয়ের বিয়ে তো হয়েই গেছে একবার। এত হ্যান্ডসাম ফিট অ্যান্ড ফাইন জামাই থাকতে আপনি আবারও জামাই খুঁজছেন? নট ফেয়ার শ্বশুরমশাই। তানহার বিয়ে হয়ে গিয়েছে শুনে পাত্রপক্ষ তানহার বাবার আর কোনো কথা না শুনেই সেখান থেকে চলে গেল এবং তানহার বাবাও তনয়ের দিকে তাকিয়ে রেগে বাসার ভিতরে চলে গেলেন। তনয় তখন তানহার গাল চেপে ধরে বলল, খুব শখ হয়েছে না তোর আবার বিয়ে করার? আমাকে আর ভালো লাগে না, তাই না? এই জন্য তো এত ঢং ঢং করে পাত্রের সামনে এসছিস। এই, একদম কাঁদবি না আমার সামনে। আর কিসের মুক্তি? হ্যাঁ, ডিভোর্স হয়নি এখন আমাদের। আর কিছু বলার আগেই ওকে দেয়ালের সাথে চেপে ধরে তনয় বলল, আমার ধৈর্যের পরীক্ষা নিও না সুইটহার্ট, তোমাকে আমি ছাড়বো না। দেরিতে হলেও বুঝেছি তোমাকে ছাড়া আমার চলবে না, তাই তুমি আমার না হলে তোমাকে আর কারো হতে দেবে না, এই তো নয়। তারপর তানহার শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দিয়ে চলে গেল। তানহা সম্মোহিত হয়ে দাঁড়িয়ে আছে আর ভাবছে কেন করলো তনয় এমন। ও তো নিজেই মুক্তি চেয়েছিল তানহার থেকে। তানহার রুমে বসে ভাবছে তনয়ের হঠাৎ এমন করার মানেটা কি। যখন মন চায় ভালোবাসে, যখন মন চায় দূরে ঠেলে দেয়। এদিকে তনয় বাসায় এসেই ঘুম দিল একটা। জার্নি করে সে না ঘুমোলে তার হয় না। আর আজকে বাসায় পৌঁছতেই তানহার জন্য সব ছেড়ে ছুটে গেছে। তুমি আমার অভ্যাস বদলে দিয়েছো তানহু বেবি, নট ফেয়ার। ঘুম থেকে উঠে তোমার খবর নিতে আসছি আমি, ডেরি থেকো। বলে ঘুমের রাজ্যে পাড়ি জমালো সে। তানহা আয়নার সামনে বসে চুড়ি খুলছিল হাত থেকে আর জানালায় আওয়াজ পেল কিছুর। চমকে উঠে সেদিকে তাকাতেই দেখলো জানালায় কেউ টোকা দিচ্ছে মনে হচ্ছে। কৌতূহল বশত জানালা খুলে দিতেই তনয় সেদিক দিয়ে লাফ মেরে ঢুকলো রুমের ভেতর। তানহা আয়নার সামনে বসে চুড়ি খুলছিল হাত থেকে আর জানালার আওয়াজ পেল কিছুর। চমকে উঠে সেদিকে তাকাতেই তনয়কে দেখলো। তানহার চোখ বড় বড় হয়ে গেল। সে বলল, আপনি? তোর কাকে এক্সপেক্ট করেছিলে? কাউকেই না। আপনি এখানে কেন এলেন? আর জানলা দিয়েই বা কেন? তো কি করব? তোর বাবা যে রেগে আছেন আমার উপর, গেট দিয়ে আসলে ঢুকতে দিত? ঠিক করতো। ঢুকতে দেওয়া উচিত না আপনাকে। এরকম করে বলছো কেন সুইটহার্ট? আপনি আমাদেরকে এগিয়ে আসছেন কেন? আসতে চিল্লাও, তোমার ননদ বাইরে ব্যস্ত রেখেছে আমার শ্বশুর শাশুড়িকে। কিন্তু তুমি যে হারে চিল্লাচ্ছ তাতেও বেশিক্ষণ আটকে রাখতে পারবে বলে তো মনে হচ্ছে না। কি? শ্রেয়াও এসেছে বাসায়? ও মা বাবাকে ব্যস্ত রেখেছে? হ্যাঁ বউ, এখন কি করব বলো? তোমার সাথে দেখা করতে না দিলে এভাবে আসতে হবে আমায়? দেখুন, আপনি কিন্তু একদম ঠিক করছে না। এমনিতেই বাবা যে রেগে আছে আপনার উপরে, তার মধ্যে আপনাকে এখানে দেখলে না আরও রেগে যাবে। চলে যান এখান থেকে। উফ, তুমি আমার কত চিন্তা করো। শ্বশুর যে আমার উপর রেগে যাবে তুমি সেটা চাচ্ছ না। আমাকে ধরছেন কেন আপনি? সরুন। আমি না ধরলে কে ধরবে? ওই ছেলে যে সামনে চিরুন সেজে বসেছিলে? ছি, আমি সেটা বলিনি। অবশ্য ও ধরতেও পারতো। আপনি না এলে বিয়ে ঠিকই হয়ে যেত আমার। ধরার জন্য হাত অবশিষ্ট থাকলে তো ধরতো সুইটহার্ট। আপনি আসলেই খুব খারাপ। ছাড়ুন আমাকে। তনয় ওর কোমর জড়িয়ে ধরল। তানহাকে নিয়ে বেডে পড়ে যায় দুজনেই। তনয় উপরে আর তানহা ওর নিচে। এটা কি ছিল? কেউ এসে পড়বে, শুনুন। উফ, তুমি টেনশন করলে তো অনেক কিউট লাগে তোমাকে। মন চাচ্ছে খেয়ে ফেলে। ছি, আপনি একটু অসভ্য লোক। আচ্ছা, তাহলে তো। তনয় কিছু বলবে তার আগেই দরজা খোলার শব্দ হয় আর অবাক হয়ে তনয় হুড়মুড় করে তানহাকে ছেড়ে উঠে দাঁড়ায়। সে দেখে শ্রেয়া এক কানে হাত দিয়ে ইশারায় সরি বলছে ওকে। আর তানহার বাবা রেগে লাল হয়ে তাকিয়ে আছে ওর দিকে। এত ছেলে বিকেলে তামাশা করেও শান্তি হয়নি আমার, তাই না? এখন আবার আমার মেয়ের সাথে দেখা করতে এসেছো? নিজের বউয়ের সাথে তো যে কোনো সময় দেখা করতে পারি আমি শ্বশুরমশাই। ছেড়ে দেওয়ার সময় সেটা মনে ছিল না যে ও তোমার বউ? আমি তো ছাড়িনি বাবা, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। অনেক কষ্ট দিয়েছো তুমি আমার মেয়েকে। আমি চিনি ওকে, ছোটো বিষয় হলেও কখনো এভাবে আসতো না। আমাকে মাফ করে দিন, একটা সুযোগ দিয়ে দেখুন। আমি তানহাকে আর কখনো কষ্ট দেব না। আমি তোমার কোনো কথা শুনতে চাচ্ছি না তো নয়। এখন তুমি কি যাবে নাকি আমি বের করে দিব? তানহা, তুমি কিছু বলো প্লিজ। আমিও কিছু শুনতে চাই না। আপনি প্লিজ বাসায় চলে যান। উফ, আচ্ছা আমি যাচ্ছি, তুমি কেঁদো না। তনয় বাসায় যাওয়ার পর শ্রেয়ার কান টেনে ধরে বলল, একটা কাজ দিয়েছিলাম সেটাও করতে পারলি না ঠিক মতো। সরি ভাই, কিন্তু আমার কোনো দোষ নেই। কথা বলতে বলতেই তোর খচ্চর শালার নাম নিয়েছে। আর তোর শ্বশুরের মনে পড়লো যে ভাবি রুমে একা আছে, তাই ওকে ডেকে আনতে চলে গিয়েছিল তখন। শালাবাবু নিজের অজান্তে আমার প্ল্যানের 12টা বাজে দেখি সবসময়। ঠিক বলছে, আজ তো একটা খাটাস লোক। তোর সাথে কি করেছে যে তুই খাটাস বলছিস ওকে? আমার সাথে কি করবে আবার?
ওই তো তোমার প্ল্যান ফ্লপ করে দিল, ওই জন্যই তো বললাম। ঠিক আছে, কিন্তু তোর ভাবিকে ঠান্ডা মাথায় কোথাও ডেকে বোঝাতে হবে, ওর সাথে শান্তি মতো কথা বলতে হবে, যাতে আমার তখনকার পরিস্থিতি বুঝতে পারেও আর আমার অভিমান ভাঙাতে পারি। তাহলে যা, ফোন দে, ভাবিকে আর বোঝানোর চেষ্টা কর। তনয় যেতে শ্রেয়া ভাবতে লাগলো আদিবের কথা। তানহাদের পাশের গেটে ঢুকতেই কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল শ্রেয়া। মুখ তুলে তাকিয়ে দেখলো একটা লম্বা সুদর্শন ছেলে ভ্রুকুসকে তাকিয়ে আছে ওর দিকে। এই যে, আপনি কি চোখ পকেটে রেখে ঘোরেন নাকি? এক্সকিউজ মি, আমি চোখ পকেটে রেখে ঘুরলে আপনি কি? নিজেই তো ধাক্কা খেলেন। আমি কি ইচ্ছে করে ধাক্কা খেয়েছি নাকি? যে পাটকাঠির মতো শরীর একটু ধাক্কাতেই পড়ে যায়, তার সামনে দিকে আবার নজর রেখে হাঁটা উচিত। আমি পাটকাঠি, আর আপনি একটা প্রচন্ড ফালতু লোক। আমার বাসায় এসে আমাকেই ফালতু বলছেন? কি? এটা আপনার বাসা? এটা তো ভাবির। এক মিনিট, আপনি ভাবির ভাই? হ্যাঁ, ভাবি বলছেন মানে আপনি তানহার ননদ, তনয়ের বোন। যে সরুন, ভেতরে যাব আমি। তোমার ভাই যা করেছে তা শুনে ওকে সহ্য হচ্ছে না আমার। আমার ভাইয়াকে নিয়ে কিছু বলবেন না, ভুল বোঝাবুঝি হয়েছিল জাস্ট, না জেনে কিছু বলা ঠিক না। তাহলে বলো শুনি কি হয়েছিল? তানহা পরে বলবো, এখন আমাদের ভেতরে যাওয়াটা দরকার, না হলে প্রবলেম হবে। বলে আদিবকে কিছু বলতে না দিয়ে শ্রেয়া ভেতরে চলে গেল তানহার বাবা মায়ের সাথে দেখা করতে আর তাদের ব্যস্ত রাখতে। তানহা, আমার কথারই তো শোনো। আমি আপনার কোনো কথাই শুনতে চাচ্ছি না এখন। একটু শোনো প্লিজ তানহু বেবি। ইস, ঢং দেখলে বাঁচি না। কে বলতে শোনো, আরো কত কি দেখাবো তোমাকে, এখনই না বাঁচলে হবে বেবি। চলে যেতে বলার আগে এগুলো কোথায় ছিল? তখন মনে হয়নি একবারও যে আমার কথা একবার শুনতেন? আমার খারাপ লাগবে এটা মাথায় ছিল না আপনার? তানহা, আই এম রিয়েলি সরি, এই শেষবার মাফ করে দাও প্লিজ। আপনি প্রতিবারই তাই বলেন তনয়, কিন্তু রেগে গেলে আপনার হুঁশ থাকে না আর সব ভুলে যান। আমি জানি আর মানিও সব, কিন্তু আমার কথা তো শোনো। এবার তানহা ফোন কেটে দিল। সে তনয়কে একটু বোঝাতে চায় কেউ কিছু বলতে চাইলে তার কথা না শুনলে কেমন লাগে। হ্যালো, ফোন কেটে দিল। ধুর, শ্রেয়া। উফ, ঠোসা হয়ে যাইনি আমি ভাই, এত চিল্লাচ্ছিস কেন? তানহা ফোন ধরছে না, কোথায় ভাবলাম বোঝাবো, উল্টো ও তো ফোন কেটেই দিল রাগ করে। এখন কি হবে? আমার কাছে একটা প্ল্যান আছে, শোনো। তনয় শ্রেয়াকে ওর প্ল্যানের কথা বলল। সব শুনে শ্রেয়া বলল, বাহ, তোর বুদ্ধি আছে তাহলে। আমি বুদ্ধি প্রদর্শন করতে আসলে তুই আমার বুদ্ধির নিচে চাপা পড়ে যাবি। হ্যাঁ, এই জন্য ভাবির সাথে সবসময় ভুল বোঝাবুঝি হয় তোর। ধ্যাত, সবাই পাইছে এক বিষয়। আরে ভাই, হয়েছে ভুল, একবার মানছে, তাই বলে বারবার কোটা দিতে হবে? ওকে ফাইন, কিন্তু আমাকে কি করতে হবে এখানে বুঝলাম না। তুই এখন আমার ফোন থেকে আদিবকে ফোন করবি। বাবা আমাকে ডেকেছে, আমি ওখানে যাচ্ছি। তুই আদিবকে প্ল্যানের কথা বল, আমি একটু আসছি এখনই। কিন্তু ভাইয়া আমি... শ্রেয়া কিছু বলার আগেই তনয় হাওয়া হয়ে গেল। ওই ফালতু লোকের সাথে আবার কথা বলতে হবে, আল্লাহ। বাট ভাইয়া ভাবির জন্য এটুকু করাই যায়। কেমন শ্রেয়া? বলে সে আদিবকে কল দিল। হ্যালো। হ্যালো, আদি বলছেন? জি, আপনাকে তো চিনলাম না। আমি শ্রেয়া, তনয় ভাইয়ার বোন। ও মিস পাটকাঠি, বলো কি জন্য ফোন দিয়েছো? নাম্বার কিভাবে পেলে আমার? ক্রাশ ট্রাশ খাওনি তো আবার? ফালতু কথা অপ্রাসঙ্গিক, আপনি দেখছি অনেক বেশি বকেন। তো বলো কি জন্য কল দিয়েছো? শুনুন তাহলে, ভাইয়া ভাবির সাথে শান্তিমতো কথা বলতে চাই, তাই ওর সাথে রেস্টুরেন্টে দেখা করতে চাই, কারণ আপনার বাবা বাসায় কখনো তাদের কথা বলতে দিবে না, আর ভাবিকে এটা বললেও রাজি হবে না। তাই আপনি ভাবিকে কোনো বাহানায় রেস্টুরেন্টে নিয়ে আসবেন, তারপর ভাবির অভিমান ভাঙানো, তাই তো ভাইয়া, বুঝছেন? সত্য বুঝলাম, কিন্তু তনয়ের সাথে তানহা দেখা করতে দেওয়া ঠিক হবে? আমার বোন রাজি না হলে ওকে জোর করে নিয়ে যাওয়া ঠিক হবে না। আপনি কি চান না আপনার বোনের সংসারটা টিকে থাকুক, ভাবি খুশি থাকুক? তা তো অবশ্যই চাই, নিজের বোনের খুশি চাইবো না আমি? তাহলে ভাবিকে কোনো বাহানাই নিয়ে আসুন রেস্টুরেন্টে, কারণ ভাবির খুশি ভাইয়ার সাথে, আর বাকিটা ভাইয়া ম্যানেজ করে নিবে। ওকে ফাইন, আমি দেখছি ব্যাপারটা। পরের দিন বিকেলে তানহা ছাদে গাছে পানি দিচ্ছে। আদিব এসে বলল, বনু, এভাবে বাসায় থাকতে বোর লাগছে না তোর? লাগছে তো ভাইয়া, কিন্তু কি করার? তোর ভাই আছে কি কাজে তাহলে? মানে? চল আমার সাথে ঘুরতে যাবি আজকে। কিন্তু হুট করে কোথায় যাবো আমরা? উফ, তোকে এত চিন্তা করতে কে বলেছে? আমি আছি না? তা বলো না ভাইয়া, কোথায় যাবো আমরা? রেস্টুরেন্টে যাব আমরা দুইজন, এখন রেডি হ। থাকবে, এটার কোনো দরকার নেই।
তোর দরকার না থাকলেও আমার আছে। পাটকাঠির সামনে প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে না আমার। এই ভাইয়া কি বিড়বিড় করছো? কিচ্ছু না, তুই আমার সাথে যাচ্ছিস এটাই ফাইনাল। এবার যে রেডি হ, তোদের মেয়ে মানুষদের তো আবার 1.5 ঘন্টা লাগে রেডি হতে। ভাইয়া তানহা রেডি হয়ে সোফায় বসে আছে। আদিবও আসলো ওকে নিয়ে যাওয়ার জন্য। বাবা মাও খুশি যে বাইরে থেকে ঘুরে আসলে ভালো লাগবে। ঘুরুক ভাই বোন মিলে। আজ রেস্টুরেন্টে পৌঁছাতেই তানহা বাইরে শ্রেয়াকে দেখে অবাক। ওর কাছে গিয়ে বলল, আরে শ্রেয়া তুমি এখানে? হ্যাঁ ভাবি, শুধু আমি না, ভাইয়াও এখানে। মানে উনি কেন এখানে? তোমাদের কে বলেছে আমরা এখানে আসবো? শ্রেয়া আদিবের দিকে চেয়ে আছে কাচুমাচু করে। তানহা এবার আদিবের দিকে তাকিয়ে দেখলো সে মাথা নিচু করে আছে। ভাইয়া তুমি এদের বলেছো আমাদের কথা? না ভাবি, আসলে এটা ভাইয়ার প্ল্যান ছিল। কি? আমি থাকবো না এখানে, ভাইয়া চলো বাসায় যাবো। প্লিজ ভাবি, যেও না। এই, আপনি কিছু বলুন ভাবিকে। তানহা, এরকম করিস না, একবার কথা শোন ওর। তানহা অবাক হয়ে একবার আদিবকে দেখছে আর একবার শ্রেয়াকে দেখছে। শ্রেয়া তো ভালোই নিজের সাইডে নিয়ে নিল ওর ভাইকে। অগত্যা তানহাকে ভেতরে যেতে হলো। তানহা যেতেই আদিব শ্রেয়াকে বলল, এখন আমরা কি করব? আমি তো শপিংয়ে যাচ্ছি, আপনি কি করবেন জানি না। বলে শ্রেয়া চলে যেতে নিল আর আদিব ওর হাত টেনে ধরে বলল, বাহ, ভালোই তো। আমি কাজে হেল্প করলাম তোমাদের, আর আমাকে এখন বলছো আপনি কি করবেন জানি না। শ্রেয়া হাত ছাড়িয়ে নিয়ে বলল, আপনার অন্য কাজ নেই? আমি কিভাবে বলবো আপনি কি করবেন এখন? না, এখন নেই কাজ আমার। তুমি চাইলে আমি তোমার সাথে শপিংয়ে যেতে পারি। একা ঘোরার চেয়ে 2 জন মিলে ঘোরা ভালো। আচ্ছা চলুন তাহলে। বলেই ওরা যেতে নিল। এমন সময় এক ওয়েটার জুস নিয়ে ভেতরে ঢুকতেই ধরছিল, যার সাথে ধাক্কা লেগে একটু জুস শ্রেয়ার ড্রেসে পড়ে যায়। আর আদিব ওয়েটারকে বলে, দেখে নিয়ে যেতে পারেন না আপনি? যদি জুসের জায়গায় গরম কিছু থাকতো। সরি স্যার, সরি ম্যাডাম, আমি ইচ্ছা করে ফেলিনি। না, ইটস ওকে, আপনি যান, সমস্যা নেই। ড্রেস নষ্ট হয়ে গিয়েছে কি তোমার? শ্রেয়া হা করে চেয়ে আছে আদিবের দিকে। ছেলেটা ভালোই কেয়ার করছে ওর। না, আমি ঠিক আছি, বলুন। ওরা তো চলে গেল। এদিকে তানহা রেস্টুরেন্টের ভেতর গিয়ে তনয়কে খুঁজছে কিন্তু পাচ্ছে না। হঠাৎ করে তনয়কে দেখলো, কিন্তু সে কাউকে জড়িয়ে ধরে আছে। তানহা ভালো করে তাকিয়ে দেখে ওটা মিশা। দুজনেই খুব খুশি, কোনো ব্যাপার নিয়ে মনে হচ্ছে তার। এবার তানহার রাগ হলো। ওকে তো নিজের ডেকে এনেছে, তার মধ্যে অন্যজনের সাথে রং তামাশা করছে। এটা দেখানোর জন্য ডেকেছিল ওকে। রাগে অভিমানে তানহা বের হয়ে যায় রেস্টুরেন্ট থেকে। বাইরে বের হয়ে আদিবকে কোথাও পায় না সে। এদিকে প্রায় সন্ধ্যা হতে ধরেছে। তানহা যখন ওদের দেখছিল তখন মিশার চোখ হঠাৎ করে তানহার দিকে যায়। যে রেস্টুরেন্ট থেকে বের হয়েছে সে তনয়কে ছেড়ে দিয়ে বলে, তনয় দেখো, তানা চলে যাচ্ছে। কি বলছো? ও তো আসেনি এখনো। কিন্তু আমি এই মাত্র দেখলাম ওকে বের হতে। ও নো আল্লাহ, ও মনে হয় ভুল বুঝেছে এবার। তুমি তাড়াতাড়ি যাও, এবার ভুল বুঝলে সব শেষ। গো ফাস্ট। হ্যাঁ, ঠিক বলেছ। আল্লাহ, এবার তো হেল্প করো আমায়। সব ঝামেলা আমার ঘাড়ে এসে পড়ে। ধুর। এই তানহা, কোথায় গেলা তুমি? বলতে বলতেই তনয় বের হয় রেস্টুরেন্ট থেকে। এদিকে সন্ধ্যা প্রায় হতে চলল। তানহা বিরক্ত হয়ে হাঁটছে। আশেপাশে রিস্কাও নেই যে নেবে। আদিবকে কল দিচ্ছে, ও ধরছে না কি জানা। অবশ্য বেচারা ধরবেই বা কী করে। শ্রেয়ার সাথে শপিংয়ে ব্যস্ত সে। মার্কেটে মানুষের ভিড় আর আওয়াজে সে ফোনের সাউন্ড শুনতে পাচ্ছে না। হঠাৎ করে সামনের রাস্তার পাশে কয়েকটা ছেলে আড্ডা দিচ্ছিল। তানহা ওদিক থেকে উল্টো দিকে চলে আসছিল। হঠাৎ করে একটা ছেলে বলে ওঠে, মামা মালটা জোস না? ওর দেখা দেখি বাকি ছেলেগুলো চলে আসে ওখানে। ব্যাস, এটারই ভয় পাচ্ছিল তানহা। সে দ্রুত চলে যেতে নেবে এমন সময় একজন বলে, এই কালাম, দেখ তো ওই মালটারে চেনা চেনা লাগছে না? হ মামা, তবে এরে কই জানি দেখছি মনে হচ্ছে। আরে এটা তো ওই মালটা যার জন্য ধোলাই খেয়েছিলাম কয়েক মাস আগে রাস্তায়, মনে আছে? কালামের হাত ভেঙে গিয়েছিল ওরাই। আরে তাই তো, ওইবার তো খুব তোর হিরো আইছিল বাঁচাতে, এবার কেডা আসবে? ওদের কথা শুনে তানহা পুরো জমে গেল ভয়ে। জোরে একটা দৌড় দেবে তাও যেন পারছে না সে। ছেলেটা ওর দিকে হাত এগিয়ে নিয়ে আসতেই ভয়ে চোখ বন্ধ করলো তানহা। একটু পর কোনো সাড়া না পাওয়ায় চোখ খুলে দেখে ছেলেটির হাত ধরে আছে তনয়। তনয়কে দেখে যেন প্রাণ ফিরে পেল তানহা। একটু আগের মান অভিমান ভুলে তনয়ের এক হাত চেপে ধরল সে। এখন সে জানে ওর ভয় নেই। এদিকে তনয় তানহাকে ওর পেছনে নিয়ে ছেলেটাকে বলল, আগেরবার মাইটটা কি কম হয়ে গেছিল নাকি?
এবার হাতের জায়গায় পুরো শরীর ভেঙে দিই। তনয়ের চিল্লানি শুনে ওই ছেলেটি ভয়ে সরে যায় আর বলে,